আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হ্যালো গাইস অফ এ ক্র্যাক, কেমন আছো সবাই? কি খবর সবার? এই মুহূর্তে শুরু হবে আমাদের পদার্থের অবস্থা ও চাপের ক্লাস। সরি ভাইয়া, আগামীকাল আমরা এই ক্লাসটা শুরু করছিলাম, বাট ক্লাসটার শুরুর কিছু টাইম পরে ইলেকট্রিসিটির প্যারা হয়েছিল, তাই ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারি নাই। বাট আজ আমরা পদার্থের অবস্থা ও চাপের কাজটি কন্টিনিউ করব। আমরা মূলত প্লবতা পর্যন্ত গেছিলাম, প্লবতা বুয়ান্সি। এরপর পরেই বিদ্যুৎ আসলে চলে যায়, কিছু করার নাই আসলে। তো আমরা বুয়ান্সি থেকে শুরু করব। বুয়ান্সি, প্লবতা। প্লবতার ডেফিনেশনটা কি? যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই বস্তুর উপরে তরল বা বায়বীয় পদার্থ যে পরিমাণ ঊর্ধ্বমুখী বা আপওয়ার্ড ফোর্স প্রয়োগ করে তাকেই প্লবতা বলে। লেটস সে এটা একটা পাত্র। এই পাত্রে যদি আমরা এই একটা বস্তু প্রবেশ করাই যার বাতাসে ওজন ছিল W1, এই বস্তুকে যদি আমরা এই তরলের ভিতরে নিমজ্জিত করি আংশিক বা সম্পূর্ণভাবে, তাহলে এই বস্তু কিছু পরিমাণ ওজন হারায়। ওজন হারানোর পাশাপাশি এই বস্তুর উপরে এই তরল বা বায়বীয় পদার্থ কিছু পরিমাণ ঊর্ধ্বমুখী বল বা আপওয়ার্ড ফোর্স, বা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একেই বলা হচ্ছে প্লবতা। এই বস্তুকে যদি আমরা পানি বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করি, বস্তু কিছু পরিমাণ ওজন হারায়। তো এই কথাটা আর্কিমিডিস বলছিলেন, আর্কিমিডিসের ল। তো প্লবতা এতটুকুই। প্লবতা সূত্র আছে, প্লবতা F হচ্ছিল mg, যে ঊর্ধ্বমুখী বল আপওয়ার্ড ফোর্স, আর m হচ্ছিল রো ইন্টু ভি, রো ভি ইন্টু জি। এটা হচ্ছিল প্লবতা। লেটস প্লবতাকে আমরা W দ্বারা প্রকাশ করতে পারি। W হচ্ছিল ভি রো জি। ভি হচ্ছে হলো যে বস্তুকে তরলে বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করছি তার আয়তন বা ভলিউম রো হচ্ছিল যে তরল বা বায়বীয় পদার্থের ভিতরে নিমজ্জিত করছি তার ঘনত্ব, ডেনসিটি। আর এই ডাব্লিউ হচ্ছিল বস্তু প্লবতা বা বুয়ান্সি। বুয়ান্সি বা প্লবতা, বুয়ান্সি বা প্লবতা। বা এই ক্লাসটা একটু সেরাই করে দেন, দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না। বুয়ান্সি বা প্লবতা। প্লবতার সূত্র এতটুকুই, ডেনসিটি। তো প্লবতা ইজিক্যাল টু আমরা কি পেলাম? প্লবতা ইজিক্যাল টু ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছিল ভি রো জি। ভি হচ্ছিল ওই বস্তুর আয়তন, রো হচ্ছিল যে তরল বা বায়বীয় পদার্থ নিমজ্জিত করছি তার আয়তন, দিয়ে হচ্ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ ত্বরণ, আর এই ডাব্লিউ হচ্ছিল প্লবতা বা বুয়ান্সি।
এবার আমরা দেখবো আর্কিমিডিক্সের সূত্র। আর্কিমিডিক্স একজন মহান বিজ্ঞানী ছিলেন। আমরা দেখবো হচ্ছে আর্কিমিডিক্সের সূত্র। আর্কিমিডিক্স আর্কিমিডিক্স কি বলছিলেন? আর্কিমিডিক্স তিনি একটা পর্যবেক্ষণ করছিলেন, অবজার্ভ। লেটস সে একটা বস্তু, এই বস্তুর বাতাসের ওজন হচ্ছিল W1। এই বস্তুকে যদি আমরা তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করি, আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, তাহলে এই বস্তু কিছু পরিমাণ ওজন হারায়। এই বস্তু পানিতে ওজন হচ্ছিল W2। মানে বস্তুকে যদি আমরা পানিতে নিমজ্জিত করি, পানি তরল বা বায়বীয় পদার্থে যদি নিমজ্জিত করি, তাহলে এই বস্তু কিছু পরিমাণ ওজন হারায়। বিষয়টা কেমন? যদি তুমি কখনো সুইমিং পুলে অথবা নদীতে সাঁতার কাটতে গিয়েছো, অতঃপর তোমার হাতে কোনো একটা ভারী বস্তু আছে, সেটা তুমি পানিতে ডুবাইছো, দেখবে যে তার ওজন কিছুটা হারায় গেছে, মানে বস্তুটা অনেকটা পাতলা হয়ে গেছে। কেন এরকমটা? তো এই কথাটা আর্কিমিডিক্স বলছিলেন যে কোনো বস্তুকে যদি তরল বা বায়বীয় পদার্থে আমরা আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, ওই বস্তু তরল বা বায়বীয় পদার্থে যতটুকু ওজন হারায়, কতটুকু ওজন হারায়, লেটসে বস্তু বাতাসে ওজন ছিল W1, পানিতে নিমজ্জিত করলে বস্তুর ওজন হয়েছিল W2, তাহলে তার হারানো ওজন কতটুকু? হারানো ওজন W হচ্ছিল W1 মাইনাস W2। W1 কি? W1 হচ্ছিল বস্তুর বাতাসে ওজন। বাতাসে ওজন। W2 কি? W2 হচ্ছিল বস্তুর পানিতে ওজন। আর এই W হচ্ছিল বস্তুর হারানো ওজন। কোনো বস্তুকে যদি আমরা বায়বীয় পদার্থ বা পানিতে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, তাহলে এই বস্তু পানি বা বায়বীয় পদার্থে লেটস এতটুকু পরিমাণ ওজন হারাবে। তো এই আর্কিমিডিক্সের এই সূত্র থেকে বেশ কিছু কোশ্চেন আমাদের এসএসসি পরীক্ষায় এসে থাকে। তো এই বিষয়গুলো কিরকম? তো এর থেকে বেশ কিছু কোশ্চেন আসে যে লেটস আমাদের কাছে একটা গোলক আছে, গোলক। এই গোলকের ব্যাসার্ধ R এবং এই গোলকের বাতাসে ওজন হচ্ছিল W1। এই গোলককে যদি আমরা এই পানিতে নিমজ্জিত করি, গোলকের ব্যাসার্ধ R থাকবে, পানিতে নিমজ্জিত করলেই গোলকের ওজন হয়ে যাচ্ছিল W2। যদি গোলকের ওজন W2 হয় পানিতে নিমজ্জিত করার পরে, তাহলে এই গোলকের ডেনসিটি বা ঘনত্ব কত? ঘনত্ব। আর আমরা জানি যে ঘনত্ব রো ইকুয়াল টু m/v। রো ইকুয়াল টু m/v। লাগবে হচ্ছে এই বস্তুর বাতাসে ভর, পাশাপাশি লাগবে পানিতে নিমজ্জিত অবস্থায় বস্তুর আয়তন। বাতাসে ভর কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। ভর ইকুয়াল টু হলো, আমরা সবাই জানি যে W1 ইকুয়াল টু হলো W1 ইকুয়াল টু হলো m ইন্টু g। তাহলে m ইকুয়াল টু হলো W1/g। আর v গোলকের আয়তন। গোলকের আয়তন কে না জানে ভাই? এই মুহূর্তে এসেও যদি গোলকের আয়তন আমরা যেহেতু এই অবধি পর্যন্ত পড়ে আসছি, আমরা সবাই জানি গোলকের আয়তন নির্ণয়ের সূত্র 4/3πr³। তাহলে W1/g ডিভাইডেড বাই গোলকের আয়তন 4/3πr³। যদি আমরা এই 3 দ্বারা উপরে নিচে গুণ করাই দেই, মানে লসাগু করে ভাগ করাই দেই, তাহলে 3W1/g ডিভাইডেড বাই সরি W তে লাগবে W1/g ডিভাইডেড বাই 4πr³। as simple as that।
এতটুকুই কোশ্চেন। যদি একটা গোলক যার বাতাসে ভর হচ্ছিল W1, ওই বস্তুকে যদি আমরা তরলে নিমজ্জিত করি তাহলে ওই বস্তুর ওজন হচ্ছিল W2। তাহলে ওই বস্তু পানিতে বা তরল পদার্থ, যে কোনো তরল হতে পারে, এটা পানি হতে পারে, কেরোসিন হতে পারে, ডিজেল, অকটেন, নন, যে কোনো কিছু, অথবা গ্যাস, যে কোনো তরল বা বায়বীয় পদার্থে যদি আমরা ওই বস্তুকে নিমজ্জিত করি তাহলে ওই বস্তুর বাতাসে একটা ওজন থেকে W1, ওই বস্তুকে তরলের ভিতরে নিমজ্জিত করলে বস্তু কিছুটা পরিমাণ ওজন হারায় বস্তুর ওজন হচ্ছিল W2। যদি বস্তুর ওজন W2 হয় তাহলে ওই বস্তুর ঘনত্ব কত? আমরা জানি ρ = হচ্ছিল m/v, আর ρ = W1/g, m = হচ্ছিল W1/g, আর গোলকের আয়তন 4/3πr³। আর একটু সিম্পলিফাই করলেই আমরা সূত্র পাই ρ = 3W1/g 4πr³। লেটস সে এতটুকুই। পরবর্তী কোশ্চেন হচ্ছে হলো ঘনত্ব নির্ণয়েরই ওভারঅল সেটআপ। তো আমরা এত সময় বস্তুর ঘনত্ব নির্ণয় করলাম, এবার নির্ণয় করবো হচ্ছিল তরলের ঘনত্ব, তরল বা বায়বীয় পদার্থের ঘনত্ব। লেটস সে আমাদের কাছে একটা পাত্র আছে, আর এই পাত্রে যদি আমরা একটা বস্তু প্রবেশ করাই, এই বস্তুর বাতাসে ওজন W1, এই বস্তুকে যদি আমরা এই তরলের ভিতরে প্রবেশ করাই তাহলে এই বস্তুর ওজন হবে হচ্ছে W2। যদি আমরা এই বস্তুকে তরলের ভিতরে প্রবেশ করাই তাহলে বস্তু তরলের ভিতর কিছু পরিমাণ আয়তন দখল করবে, আর এই যতটুকু আয়তন দখল করবে ওই অতটুকু পানি অপসারিত হবে, মানে পানিটা এই অবস্থান থেকে আমরা আরও একটা পাত্র নিচ্ছি, এই পাত্রের ভিতরে এসে জমা হয়ে যাবে। তার মানে বস্তু কিছু পরিমাণ ওজন হারাইছে। কতটুকু ওজন হারাইছে? ঠিক লেটস সে আর্কিমিডিক্সের সূত্রের মতোই, W = হচ্ছিল W1 - হচ্ছিল W2, এতটুকু ওজন হারাইছে। এবার আমাদের বলছে হচ্ছিল যে এই যে তরল বা বায়বীয় পদার্থে আমরা এই বস্তুটাকে প্রবেশ করাইছি বা নিমজ্জিত করছি, সেই তরলের ঘনত্ব কত? কোশ্চেন হচ্ছে হলো যে তরল বা বায়বীয় পদার্থে আমরা ওই বস্তুকে প্রবেশ করাইছি তার ঘনত্ব কত? সোজা কথা হচ্ছিল তরলের ঘনত্ব কত, ঘনত্ব নির্ণয় করা। আচ্ছা, যদি আমরা তরলের ঘনত্ব নির্ণয় করতে চাই তাহলে লাগবে হচ্ছে হলো কি, আমরা জানি ρ = হচ্ছিল m/v। এই m হচ্ছিল বস্তুর ভর আর আয়তন, এই m হচ্ছে হলো অপসারিত পানির ভর, আর লাগবে হচ্ছে হলো যে বস্তু বা যে গোলক হতে পারে, সেটা আয়তাকার বস্তু হতে পারে, সেটা যে কোনো বস্তু হতে পারে, ওই বস্তুকে আমরা যে বস্তুকে পানির ভিতরে প্রবেশ করাইছি ওই বস্তুর আয়তন। লেটস সে এই জায়গায় আমরা যে বস্তু একটা ব্লককে পানির ভিতরে প্রবেশ করাইছি, তো এই বস্তুর ভর m কত? দেখে যে বস্তুর হারানো ওজন W = হচ্ছে W1 - হচ্ছে W2। আমরা জানি কি বস্তুর হারানো ওজন সমান সমান হচ্ছিল প্লবতা। তাহলে তরলের ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে অপসারিত পানির ওজন পানির ভর ডিভাইডেড বাই অপসারিত পানির ভর ডিভাইডেড বাই ওই বস্তুর আয়তন। অপসারিত পানির ভর আমরা পাইছি হচ্ছিল অপসারিত পানির ওজন, অ্যান্ড ভরের সাথে যদি আমরা ভর বাই করতে চাই W = হচ্ছিল mg
আর এম ইজ ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ বাই জি। ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা, ওজনকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে আমরা ভর পাই। তাহলে লাগবে বস্তুর অপসারিত পানির ভর। অপসারিত পানির ভর কত? ডাব্লিউ। আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু। পানির ঘনত্ব রো, আচ্ছা লেটস আমরা ধরলাম এটা পানি। রো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছিল বস্তুর ভর এম ডাব্লিউ ইন্টু জি, ডাব্লিউ ডিভাইডেড বাই জি। তার মানে ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই বস্তুর আয়তন। যদি এটা একটা গোলক হইতো, লেটস এটা একটা গোলক, একটা অ্যাডভান্স প্রবলেম সলভ করাই ভাই, আমরা তো শুধু নর্মাল কোশ্চেনগুলোই টিচাররা করায়, অ্যাডভান্স কোশ্চেন সলভ করাই। যদি এটা গোলক হইতো, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই আর কিউব। যদি এমনটাই হয়, পরবর্তী লাইন হইতো এরকম, রো ডাব্লিউ ক্যালকুলেশন করলে ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু ডিভাইডেড বাই জি ইন্টু হচ্ছে হলো এইটারে আমরা গুণ করাই রিভার্স করে দিতাম। তার মানে হচ্ছে হলো 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 1। এর নিচে 1 আছে, 1 এর উপরে তুলে এটারে নিচে নামাই দাও। ও সরি, আচ্ছা জি আমরা আগে থেকেই বাইর করে নিই, জি আর ডিস্টার্ব করতেছে। যদি আমরা এই জায়গায় বস্তু জি বাইর করতাম, যে ডাব্লিউ এম ইজ ইকুয়াল টু হচ্ছে হলো ডাব্লিউ বাই বিদ্যুটি মার্কের একটা সমীকরণ দাঁড়াচ্ছে বাবা, ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু ডিভাইডেড বাই জি এই এম। তো এই মানগুলো এই জায়গায় বসানো লাগবে, তাই তো? ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। ওকে, পরবর্তী লাইন 3 দ্বারা উপরে নিচে ভাগ করাই দাও। 3 ইন্টু হচ্ছিল ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই 4 পাই আর কিউব। ওকে, এতটুকুই। স্মার্টলি সলভিং বাই, স্মার্টলি সলভিং। তুমি পরীক্ষার হলে যাবা, কোশ্চেনের আনসার, তোমার কোশ্চেনটা দেখবা, খালি সূত্র বসাবা তো আনসার। তোমার যেই বন্ধুটা কোশ্চেনের এই কোশ্চেন সলভ করতে ওর সময় লাগবে 10 মিনিট, সেই জায়গায় তোমার সময় লাগবে মাত্র 3 মিনিট। 3 মিনিট তোমার কোশ্চেনের আনসার করতে সেভ হবে হচ্ছিল 7 মিনিট। আর এই 7 মিনিট সময় তুমি ব্যয় করবে হচ্ছিল তোমার যে কোশ্চেনটা হার্ড, ওই জায়গায় থেকে একটা কোশ্চেন বের করে আনতে পারলেই তোমার 100% মার্ক পাওয়ার সম্ভাবনা। আর ওই সময়টুকু কাজে লাগাবে তুমি তোমার হার্ড কোশ্চেনে। তো এই র্যান্ডমলি কোশ্চেনগুলো আসবে খুবই ইজি, বাট কিছু কোশ্চেন আসবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, তোমার পার্শিয়াল মার্ক 95 অথবা 100/100 রাখতে চাও, তাহলে তোমার ট্রিকি কিছু কোশ্চেন আসবে, সেইগুলো সলভ করতে পারলেই কেবল তুমি পজিশন করতে পারবে। দ্যাটস ওয়াই যেগুলো নর্মাল কোশ্চেন আসবে ওগুলো তো তুমি পারবেই, পাশাপাশি যেগুলো একটু হাই লেভেলের ম্যাথ থাকবে সেগুলো আমরা একটু টাচ দিয়ে যাচ্ছি, যাতে পরীক্ষার হলগুলোতে তুমি খুব সুন্দরভাবে এগুলোকে সমাধান করে একটা ভালো ফলাফল গ্যাদার করতে পারো। এতটুকুই, কারণ আমি তোমার ইন ফিউচারে তুমি একটা ভালো জায়গায় যাও এটাই ডিজার্ভ করি। আর্কিমিডিক্সের সূত্র এইবার দেখবো হচ্ছিল আমরা এই স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা বা রেজিলায়েন্স, স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা বা রেজিলায়েন্স
স্থিতিস্থাপকতা হচ্ছে এরকম, লেটস আমাদের কাছে একটা রাবার আছে, রাবার এই রাবারের ইনিশিয়াল দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য হচ্ছিল এল। এই রাবারের উপরে যদি আমরা একটা ফোর্স দেই, ফোর্স এফ পরিমাণ ফোর্স দেই, তাহলে তার দৈর্ঘ্য একটু বেড়ে যাবে। লেটসে এফ পরিমাণ ফোর্স দেয়, তার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পাইছে, এল পরিমাণ বৃদ্ধি পাইছে, এফ পরিমাণ ফোর্স আমরা এই জায়গায় দিছি। যদি আমরা এই ফোর্সটাকে অপসারণ করি, ফোর্সটা উঠাই নেই, যদি ফোর্সটা উঠাই নেই তাহলে ওই বস্তু ঠিক আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, পূর্বের যে অবস্থান সেই অবস্থানে ফিরে আসবে। এই স্থিতিস্থাপকতা বলতে বোঝায় যে কোনো বস্তু হতে পারে সেটা রাবার, আদারওয়াইজ যে কোনো বস্তু, যে কোনো বস্তু তার পূর্বের অবস্থা ধরে রাখার যে টেন্ডেন্সিটি বা পূর্বের অবস্থা ধরে রাখার যে প্রবণতা, তাকেই বলা হচ্ছিল স্থিতিস্থাপকতা বা রেজিলায়েন্স। স্থিতিস্থাপকতা বা রেজিলায়েন্স। এই রাবারকে যদি আমরা এফ বল দেই তাহলে তার দৈর্ঘ্য এল পরিমাণ বাইরে যায়। যদি আমরা এই এফ পরিমাণ বল অপসারণ করি তাহলে এই বস্তু তার আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। এই যে কোনো বস্তু তার পূর্বের অবস্থান ধরে রাখার যে প্রবণতা। আচ্ছা, কোনো বস্তু তার পূর্বের অবস্থা রাখার যে প্রবণতা তাকে স্থিতিস্থাপকতা বলে। দ্যাটস ইট, এতটুকুই স্থিতিস্থাপকতা বা রেজিলায়েন্স। কোনো বস্তুকে যদি আমরা বল দেই, পাশাপাশি বল অপসারণ করি, তাহলে ওই বস্তু তার পূর্বের অবস্থা ধরে রাখে। এটা রাবার হয়, স্প্রিং হয়, পাশাপাশি যে কোনো বস্তু এরকম কাজ করে। এবার দেখবো হচ্ছিল বিকৃতি। বিকৃতি বিকৃতি মোট 3 ধরনের, আমরা মোট 2 ধরনের বিকৃতি পড়বো। বাকিটা আমরা শিখবো হচ্ছিল এইচএসসিতে। প্রথম শিখবো হচ্ছিল দৈর্ঘ্য বিকৃতি। এরপরে হচ্ছিল আয়তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি আর হচ্ছিল আয়তন বিকৃতি। দৈর্ঘ্য বা লেন্থ স্ট্রাইন আর হচ্ছিল ভলিউম স্ট্রাইন। দৈর্ঘ্য বিকৃতি কিরকম, লেটসে আমাদের কাছে ঠিক পূর্বের এক্সাম্পলটাই। এই যে একটা বস্তু রাবার আছে, এই রাবারের ইনিশিয়াল লেন্থ এল, ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য রাবার, আদি দৈর্ঘ্য যদি এল হয়, তো এই বস্তুর উপরে যদি আমরা পীড়ন দেই, পীড়ন বা বল প্রয়োগ করি, আরে বাপরে, তার দৈর্ঘ্য কিছু পরিমাণ বেড়ে যায়। লেটসে তার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায়। তার শুরুতে দৈর্ঘ্য ছিল এল, আর আমরা একে যদি এল পরে এফ পরিমাণ বল প্রয়োগ করি, বল বা পীড়ন দেই, তাহলে তার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায়। যদি আমরা এটাকে দৈর্ঘ্য হিসেবে কাউন্ট করতাম, তার আদি দৈর্ঘ্য এল এ এবং তার এফ পরিমাণ বল বা পীড়ন দেওয়াতে তার দৈর্ঘ্য বেড়ে হয়েছিল বি। তার দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন এ ডিফারেন্স বি। এ ডিফারেন্স বি মানে হচ্ছিল ছোটটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ, হতে পারে এ বড় অথবা বি বড়, তুমি যে কোনোটা ধরতে পারো। আর বিকৃতি ইকুয়াল টু আমরা জানি কি, বিকৃতি
বিকৃতি ইকুয়াল টু ছিল পরিবর্তন ডিভাইডেড বাই আদি। দেখো যে পরিবর্তন বাই আদি এটা হচ্ছিল বিকৃতি, যদি পরিবর্তন বাই আদি এইটাই যদি বিকৃতি হয় তাহলে তার পরিবর্তন হয়েছিল এ ডিফারেন্স বি আর আদিতে হচ্ছিল এ, এইটাই বিকৃতি। আর যদি আমরা এই জায়গায় থেকে কাউন্ট করতাম তার পরিবর্তন হয়েছিল এল আর আগে হচ্ছিল পরিবর্তিত হয়েছিল ক্যাপিটাল এল আর আগে হচ্ছিল স্মল এল হয়েছিল পরিবর্তন আর আগে হচ্ছিল ক্যাপিটাল এল। তাহলে বিকৃতি ইকুয়াল টু হচ্ছিল এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে হলো দৈর্ঘ্য বিকৃতি। যদি আমরা আয়তন বিকৃতি দেখতাম, আয়তন বিকৃতি তো আয়তন বিকৃতি কিরকম, লেটসে আমাদের কাছে একটা বেলুন আছে, গ্যাস বেলুন। এই গ্যাস বেলুনের উপর যদি আমরা চারদিক থেকে প্রেসার দেই, চেপে ধরি, তার শুরুতে একটা আয়তন হচ্ছিল ভি, ক্যাপিটাল ভি। চারদিক থেকে চেপে ধরায় তার লেটসে আয়তন, চাপ দিলে বেলুনের আয়তন ছোট হয়ে যায়। বেলুন প্যাসকেলের সূত্র, চাপ দিলে বেলুনের আয়তন বা গ্যাসীয় পদার্থের আয়তন ছোট হয়, অণুগুলো কাছাকাছি চলে আসে, পাশাপাশি তার আয়তনের পরিবর্তন হয়। লেটসে চাপ দেয়, তার আয়তন কমে ভি প্রাইম হয়েছে, তার পরিবর্তন কত হয়েছে, পরিবর্তন ক্যাপিটাল ভি, স্মল ভি ইকুয়াল টু হচ্ছিল ক্যাপিটাল ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম। তার আদি আয়তন হচ্ছিল ভি, চাপ দেওয়ার পরে তার আয়তন হয়েছিল ভি প্রাইম। তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে কতটুকু, সেটা হলো স্মল ভি। আর আমরা জানি কি বিকৃতি, আয়তন বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, সব বিকৃতির ফর্মুলা একই, পরিবর্তন বাই আদি। তাহলে পরিবর্তন হয়েছে কত, ভি মাইনাস ভি প্রাইম ডিভাইডেড বাই আগে হচ্ছিল ভি। যদি আমরা এই সেন্স থেকে চিন্তা করতাম তাহলে হলো আয়তন বিকৃতি ইকুয়াল টু হলো শুরুতে পরিবর্তন হয়েছে হলো স্মল ভি আর আগে হচ্ছিল ক্যাপিটাল ভি। তাহলে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। সর্বোচ্চ এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছিল দৈর্ঘ্য বিকৃতি থেকে কোশ্চেন। আমি জানি না কখনো এসএসসিতে এই আয়তন বিকৃতি থেকে কোশ্চেন আসবে কি না, বাট আয়তন বিকৃতি পড়ালেখার রিজনটা ভেরি সিম্পল, যে এসএসসি পরীক্ষার কোশ্চেনগুলো বর্তমানে যে হারে হার্ড হওয়া শুরু করছে, কোশ্চেন টিচার এই জায়গা থেকে দিলেও দিতে পারে। তো স্টুডেন্টকে তো ওই পর্যন্ত পড়ায় রাখতে হবে যাতে সে পরীক্ষার হলগুলোতে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। দ্যাটস ওয়াই এই কাজগুলো করা। আমরা চাইলে মোচন বিকৃতি পড়তে পারতাম, মোচর ব্যাবর্তন, ওগুলো পড়বো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এইচএসসিতে। বা যদি না বোঝো আরো একবার রিপ্লে। তো এই যে গ্যাস একটা বেলুন ছিল, তার শুরুতে আয়তন হচ্ছিল বি, তার উপরে যদি আমরা চারদিক থেকে চাপ দেই, চাপ দিলে গ্যাসিয়াস বস্তুর আয়তন কমে, তার অণুগুলো খুব কাছাকাছি চলে আসে। আয়তন যদি কমে তার আয়তন হচ্ছিল ভি প্রাইম। শুরুতে আয়তন ছিল বি, চাপ দেওয়ার পরে হচ্ছিল ভি প্রাইম। তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু, ভি মাইনাস ভি প্রাইম, এটা হচ্ছিল পরিবর্তিত। আর আমরা জানি বিকৃতি ইকুয়াল টু হচ্ছিল পরিবর্তন ডিভাইডেড বাই আগে। শুরুতে হলো পরিবর্তন হয়েছিল ভি মাইনাস ভি প্রাইম ডিভাইডেড বাই শুরুতে হচ্ছিল ভি। তাহলে আয়তন বিকৃতি সূত্র আকারে লিখতে গেলে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। এতটুকুই হলো বিকৃতির ফর্মুলা। ওরে সরি ব্রাদার, এই জায়গাতে টিক দেওয়ার কথাই মনে নাই। বিকৃতি, আয়তন বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। এইবার দেখবো হচ্ছিল আমরা হুকের সূত্র। হুকের সূত্র এই ক্লাসে উপস্থিত 80%।
100% স্টুডেন্ট হুকের সূত্র জানে। তো হুক তিনি একজন বিজ্ঞানী ছিলেন, সেই সময়ের মহানায়ক মিস্টার হুক। তিনি কি বলছিলেন, হুকের সূত্রের ডেফিনেশন আসলে কি? হুকের সূত্র, হুক সাহেব বলছিলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। বিষয়টা কিরকম? যে লেটস সে আমাদের কাছে একটি স্প্রিং আছে, স্প্রিং এর এটা হচ্ছিল এক্স নট ইকুয়াল টু হচ্ছিল 0, এটা হচ্ছিল স্প্রিং এর সাম্য অবস্থা। সাম্য অবস্থা থেকে যদি আমরা স্প্রিংটাকে টেনে এই অবস্থান পর্যন্ত আনি, এটা হচ্ছিল বস্তুর সর্বোচ্চ অবস্থা, এই পর্যন্ত বস্তু সর্বোচ্চ আসতে পারে। যদি আমরা এই স্প্রিংটাকে আরো বেশি পরিমাণ টেনশন ফোর্স বা টান বল দেই, তাহলে এই স্প্রিংটা লেটসে লম্বা হয়ে একবারে এ থেকে বি অবস্থানে চলে আসে। যদি এই বস্তুটা এক্স নট ইনিশিয়াল অবস্থা থেকে এই অবস্থান পর্যন্ত আসে, তাহলে এই এফ পরিমাণ ফোর্স যদি আমরা অপসারণ করি, তাহলে এই বস্তুটা তার পূর্বের অবস্থানে আবার ফিরে আসে। যদি আমরা এই যে বল, এইটাকে বলা হচ্ছে অসহ বল বা অসহ পীড়ন, এর উপর থেকে যদি আমরা এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, তাইলেই কেবল এই বস্তু পূর্বের অবস্থানে ফিরে আসে। যদি আমরা এর থেকে বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই স্প্রিংটা একদম লম্বা হয়ে যায়, তার পূর্বের অবস্থানে আর ফিরে আসতে পারে না। পূর্বের অবস্থান ফিরে আসতে না পারলেই তাহলে তার সেইটা আর কাজ করলো না, সেটা তো একদম লম্বা গুণ হয়ে গেল। একটা স্প্রিংকে যদি আমরা টান দেই, তাহলে সেটা যদি পূর্বের অবস্থানে ফিরে আসে তাইলেই কেবল কাজ করে। যদি আমরা ওটাকে টান দেয় একদম সোজা করে ফেলাই, তাহলে তো কাজ হইতো না। তো হুক সাহেব বলছিলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো এই জায়গায় একটা কোশ্চেন মাস্ট বি ভাই তোমার মাথায় আসার কথা। আমরা বহু সময় ধরে পীড়ন করে চাচ্ছি পীড়ন। তো পীড়নটা আসলে কি? পীড়ন ইকুয়াল টু হচ্ছিল বল বাই ক্ষেত্রফল। তাহলে কেমন হয়ে গেল না? পীড়ন ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া অনেকটা পীড়নকে তুমি চাপের সাথে তুলনা করতে পারো। চাপ আর পীড়ন সেম ক্যাটাগরি। তাহলে পীড়নের একক হবে কি? চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার। কিভাবে? আমরা জানি এই এ হচ্ছিল ক্ষেত্রফলের একক হচ্ছিল মিটার স্কোয়ার, আর এফ হচ্ছে হলো ফোর্সের একক হচ্ছিল নিউটন। তুমি যদি একে ইনভার্স করো, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এতটুকুই। এইটা হচ্ছিল পীড়ন ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া বা বল বাই ক্ষেত্রফল। তো তিনি বলছিলেন এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। যদি তাই হয়, তো পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন এক্স প্রপোর্শনাল টু হচ্ছিল বিকৃতি। যদি এমন হয়, তাহলে এইটারে যদি আমরা একটা সমীকরণ বানাইতে চাই যে পীড়ন ইকুয়াল টু হচ্ছিল বিকৃতি, তাহলে এই সমানুপাতিক ধ্রুবক ওটাই, তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট দরকার। লেটস সে একটা কনস্ট্যান্ট কে ইনটু বিকৃতি। কে ইনটু বিকৃতি, এখানে কি কে হচ্ছিল একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে কে ইকুয়াল টু আসতেছে হচ্ছিল পীড়ন বাই বিকৃতি।
কে কে হচ্ছিল কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হচ্ছিল পীড়ন বাই বিকৃতি। এইটাই হচ্ছিল মূলত হুকের সূত্র। হুক বলছিলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, যদি তাই হয় তাহলে পীড়ন এক্স প্রপোর্শনাল টু বিকৃতি, আর এই বিকৃতিকে যদি এইটারে যদি আমরা একটা সমীকরণ বানাইতে চাই তাহলে এই সমানুপাতিক দুর্ভোগ উঠাই ফেলতে হবে। আর সমানুপাতিক দুর্ভোগ উঠাইবার ললে আমাদের একটা কনস্ট্যান্ট দরকার। আমরা এই কনস্ট্যান্টটাকে ধরছি কে, কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে কে ইকুয়াল হচ্ছিল পীড়ন বাই বিকৃতি। এবার আমরা দেখব হচ্ছিল দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক আর হচ্ছে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাই মেজর কনসেপ্ট। এটার জন্যই এত সময় পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখলাম, যে এটা হচ্ছে দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছিল ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু হচ্ছিল পীড়ন বাই বিকৃতি। এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাই হচ্ছিল এই কনস্ট্যান্ট ওয়াই। এই ওয়াই হচ্ছে হলো ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। কে কে ইকুয়াল টু হচ্ছিল পীড়ন বাই বিকৃতি। তো একটু আগেই কিন্তু আমরা বের করে রাখছিলাম হচ্ছিল পীড়ন, পীড়ন ইজ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া, এফ ফর ফোর্স আর এ ফর এরিয়া, এরিয়া। আর বিকৃতি, বিকৃতি ইজ ইকুয়াল টু হচ্ছিল স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এই স্মল এল দ্বারা বোঝা যাচ্ছিল পরিবর্তন, স্মল এল এর পরিচয় কি? পরিবর্তন। পরিবর্তিত দৈর্ঘ্য। আর এই ক্যাপিটাল এল এর পরিচয় হচ্ছে হলো আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত চেঞ্জিং লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। তাইলে এবার আমরা দেখবো ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক হচ্ছিল পীড়ন বাই বিকৃতি। পীড়ন ইজ ইকুয়াল টু হচ্ছে হলো ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল ডিভাইডেড বাই বিকৃতি হচ্ছে এল বাই এল, এল বাই এল। যদি আমরা এটাকে একটু প্রিসাইজ করি তাহলে এফ কে এল দ্বারা গুণ করাই দাও, এই এ কে আর সাথে স্মল এল এর সাথে গুণ করাও, আর এই এল কে এফ এর সাথে গুণ করাও, তাহলে এফ এল ডিভাইডেড বাই এ এল। এটা এখানে কোনটারে কি বলে? ওয়াই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক এফ। এফ হচ্ছে হলো ফোর্স, ফোর্স বা বল, এই এল, এল হচ্ছে আদি দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ। ইনিশিয়াল, ইনিশিয়াল লেন্থ। আর এই স্মল এল, স্মল এল হচ্ছে হলো চেঞ্জিং লেন্থ অথবা পরিবর্তিত দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্যের পরিবর্তন। আর এ হচ্ছিল ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সোজা কথা ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এই ওয়াই হচ্ছে এই কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট হচ্ছিল ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর আমরা জানি কনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছিল পীড়ন বাই বিকৃতি, কারণ এখানে একটা সমীকরণ বানাইতে হলে কনস্ট্যান্ট দরকার। আর এই কনস্ট্যান্ট হচ্ছিল ইয়ং এর গুণাঙ্ক। তাহলে এফ বাই এ
পীড়ন হচ্ছিল F/A আর বিকৃতি হচ্ছিল L/L। পীড়ন বা স্ট্রেস, বিকৃতি বা স্ট্রেইন, বা বিকৃতি। ওকে, এবার আমরা দেখব হচ্ছে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো নাই। ওকে, আমরা এটা মুছে দিচ্ছি। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক প্রকাশ করা হচ্ছিল বাল্ব মডুলাস বি দ্বারা, বাল্ব মডুলাস। তো আমরা কি পাইছি আয়তন গুণাঙ্কে? দেখো যে পীড়ন কনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছে হলো পীড়ন বাই বিকৃতি, এন্ড পীড়ন হচ্ছে হলো ফোর্স বাই এরিয়া ডিভাইডেড বাই বিকৃতি হচ্ছে হলো স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। এখন এই গ্যাসের ক্ষেত্রে, গ্যাসিয়াস বস্তু বা সিলিন্ডারের ক্ষেত্রে এটারে তো আর ভাই ফোর্স দিলে কাজ হয় না, এটার উপর তো প্রেশার দিতে হয়। আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু হচ্ছে হলো ফোর্স বাই এরিয়া। তুমি এই ফোর্স বাই এরিয়ার জায়গায় পি বসাও না কেন, পি ডিভাইডেড বাই স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। বাল্ব মডুলাস ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। যদি আমরা পরবর্তী লাইন যাই তাহলে পি কে উপরে ভি এর সাথে পি গুণ করাই দাও, তাহলে পিভি ডিভাইডেড বাই স্মল ভি। এতটুকুই সূত্র। এইটা হচ্ছে হলো বাল্ব মডুলাস বা আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক এই ভি হচ্ছে হলো আদি আয়তন, ইনিশিয়াল ভলিউম, আর এই ভি হচ্ছে হলো পরিবর্তিত আয়তন, আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন। আর পি হচ্ছে হলো প্রেসার বা চাপ। ওভারঅল আমরা সব কিছু পড়ছি, কি পড়ি নাই? চাপ বা এই ক্লাসে আসলে চাপ নাই। আমরা এর আগে একটা ক্লাস নেওয়া শুরু করছিলাম, এই ক্লাসটাই কন্টিনিউ করতে পারি নাই, বাট রিজন যে ইলেকট্রিসিটির প্যারা ভাই, বাংলাদেশ ইলেকট্রিসিটি ছিল না, তাই আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। আমরা প্রেসার পড়ছি, এরপরে পড়ছি ডেনসিটি, আর আমরা পড়লাম প্লবতা, আর্কিমিডিক্সের সূত্র, স্থিতিস্থাপকতা, বিকৃতি, আয়তন বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, হুকের সূত্র। লাস্টে আরও একটা টপিক আছে, সেটা হচ্ছিল পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত অন্তত লাগবে না এসএসসিতে, এরপরেও শিখায় রাখা ভালো, কারণ বলা যায় না কখন কি হয়, বলা খুব মুশকিল। পয়জনের অনুপাত সিম্পলি আমরা সূত্র জেনে রাখবো, এর থেকে বেশি কিছু শেখার দরকার নেই আমাদের। পয়জনের অনুপাত হচ্ছে হলো এরকম যে এই একটা রাবার, এই রাবারের ইনিশিয়াল দৈর্ঘ্য হচ্ছিল এল বা আদি দৈর্ঘ্য হচ্ছিল এল রাবার। যদি আমরা এর উপরে এফ পরিমাণ বল বা টেনশন ফোর্স বা পীড়ন দেই, তাহলে এর দৈর্ঘ্য বেড়ে যাবে। যদি এর দৈর্ঘ্য বাড়ে, তার এর প্রস্থ বাই ক্রস সেকশন এরিয়া, এর ক্রস সেকশন এরিয়া যদি A1 হয়, তাহলে এর ক্রস সেকশন এরিয়া হবে হচ্ছে A2, কারণ এর ক্রস সেকশন এরিয়া কমে গেছে। যদি তুমি একটা রাবার
রাবারকে নিয়ে টান দাও তাহলে দেখবে থিকনেস বা পুরুত্বটা কমে গেছে। সে যদি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় তাহলে তার থিকনেস কমে যাবে, আর সে যদি দৈর্ঘ্যে হ্রাস পায় তাহলে তার থিকনেস বেড়ে যাবে। তো পয়জনের অনুপাত এটাই ছিল যে ডেল আর ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই এল বাই এল। এখানে একটা মাইনাস থাকে, কারণ একটা বাড়লে আর একটা কমে, তাই এখানে একটা মাইনাস থাকে। কেন মাইনাস থাকে? যে আমরা যদি এই বস্তুটাকে এ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে তার এই থিকনেস বা পুরুত্বটা কমতে থাকে, পুরুত্ব কমে পাশাপাশি যে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আর যদি তার দৈর্ঘ্য আমরা কমায় দেই তাহলে তার পুরুত্ব বাড়ে, পুরুত্ব বেড়ে যায়। দেখছো, একটা আর একটার ইনভার্স, মানে একটা আর একটার বিপরীত। তো এখানে একটা বিপরীত চিহ্ন মানে নেগেটিভ চিহ্ন দিতে হয়। যে পয়জনের অনুপাত ডেল আর ডিভাইডেড বাই আর এল বাই এল। দ্যাটস ইট। সব কিছু পড়াইছি ভাই, সব কিছু। এই অধ্যায়ে এমন কিছু নাই যেটা তোমার পড়ায় না হয় নাই, সব কিছু পড়ায় নাই। এইবার আমরা দেখবো হচ্ছে হলো বিগত বছরগুলোতে আসা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম, সিকিউ। প্রথমেই আমরা দেখব হচ্ছিল বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ড 2024-এ যে কোশ্চেনটা আসছে যে লেটসে আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, এইরকম একটা সিলিন্ডার দিয়ে রাখছে তারা। এই সিলিন্ডারের ভিতরে আরো একটা সিলিন্ডার প্রবেশ করাইছে, দিয়ে রাখছে। এবার এই সিলিন্ডার দিয়ে রাখছে এ বি সি ডি, এবিসিডি সিলিন্ডারের ব্যাসার্ধ দিয়ে রাখছে না, এই সিলিন্ডারের ব্যাসার্ধ দিয়ে রাখছে হচ্ছিল আর। এবার দিয়ে রাখছে সিলিন্ডারের উপরে পার্টের উচ্চতা, এই অংশ এইচ, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হলো H1 40 সেন্টিমিটার। এরপরে দিয়ে রাখছে নিচ থেকে এই সিলিন্ডারের উচ্চতা, এই পাত্রের নিম্ন পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠের উচ্চতা H2 ইজ ইকুয়াল টু দিয়ে রাখছে ছিল 60 সেন্টিমিটার। পাশাপাশি এদের মধ্যবর্তী যে সিলিন্ডারের উচ্চতা দিয়ে রাখছে হচ্ছে হলো 1.5 মিটার। এবিসি সিলিন্ডারের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে তরলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এ বি সি ডি, এবিসিডি সিলিন্ডারের ব্যাসার্ধ লিখছি, এবিসিডি সিলিন্ডারের ব্যাসার্ধ আর ইকুয়াল টু ছিল 10 সেন্টিমিটার এবং তরলের ঘনত্ব ছিল 1000 কেজি পার মিটার কিউব। কোশ্চেন গ নাম্বার কোশ্চেন, বি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করো। বি বিন্দু, এই অবস্থানে তরলের চাপ। বি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করো।
যদি আর ঘ নাম্বার কোশ্চেন দিয়ে রাখছে উদ্দীপকে নিমজ্জিত সিলিন্ডারের ওজন হারাবে কি না। ঘ নাম্বার, উদ্দীপকে সিলিন্ডারটি তরলে নিমজ্জিত করলে ওজন হারাবে কি না। উদ্দীপকের নিমজ্জিত সিলিন্ডারটি ওজন হারাবে কি না। গাণিতিক বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা। আচ্ছা, গাণিতিক বিশ্লেষণ করা। এবার আমরা দেখব চলো এবিসি সিলিন্ডারে বি অবস্থানে চাপ। গ নাম্বার কোশ্চেনের আনসার একদম শর্টকাট আনসার ভাই। প্রেসার পি ইজ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া। আচ্ছা, ফোর্স ও তরলের ভিতরে বস্তুর চাপ হচ্ছে হলো পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। কিচ্ছু জানতে লাগবে না, জানতে লাগবে শুধু এইচ কত। এইচ, এই সিলিন্ডারের ভিতরে যে আমরা এই বস্তুটারে প্রবেশ করাইছি, নিমজ্জিত করছে এই তরলে, তো এই তরলের ভিতরে এই সিলিন্ডারের উপরে কি পরিমাণ প্রেসার চাপ ক্রিয়েট করবে এই তরল, তা নির্ণয় করতে হলে লাগবে হচ্ছিল সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠের গভীরতা। এই গভীরতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এইচ দরকার। এইচটা কত টোটাল, এই একদম উপরি পয়েন্ট থেকে এই সিলিন্ডারের নিচের প্রান্তের যে দূরত্ব, এইটাই হচ্ছিল এইচ। তো সিলিন্ডারের উপরে প্রান্তের উচ্চতা হচ্ছিল H1, পাশাপাশি সিলিন্ডারের উচ্চতা হচ্ছে হলো 1.5 মিটার। তাহলে টোটাল উচ্চতা H ইজ ইকুয়াল টু হচ্ছিল H1 প্লাস সিলিন্ডারের উচ্চতা হচ্ছে হলো 1.5 মিটার। H1 ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, 40 ইন্টু 10⁻⁻2 প্লাস হচ্ছে হলো 1.5। ইউনিট কনভারসেশন, এই যে সেন্টিমিটার থেকে মিটার, 1 সেন্টিমিটার সমান সমান 10⁻⁻2 মিটার। 1 সেন্টিমিটারকে 10⁻⁻2 দ্বারা গুণ করলে পরেই মিটারে চলে যায়, অথবা সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করতে হবে। 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে হলো মিটার। সেন্টিমিটার থেকে ডিরেক্ট মিটারে চলে যাবে। তাহলে 40কে যদি আমরা 100 দ্বারা ভাগ করাই অথবা 10⁻⁻2 দ্বারা গুণ করাই, সেম একই রেজাল্ট দাঁড়াবে। 40কে 10⁻⁻2 দ্বারা গুণ করানো আর 100 দিয়ে ভাগ করানো, সেম কথা, সেম রেজাল্ট। ক্যালকুলেটরটা নিয়ে নিই আগে। 40 ইন্টু 10⁻⁻2 যোগ হচ্ছে 1.5, তার মানে 1.9 মিটার। 1.9 মিটার, এটা হচ্ছে এইচ। সরাসরি আনসার ভাই, কিচ্ছু দরকার নেই, শুধু এইচ বসাও। এইচ হচ্ছে 1.9 ইন্টু 1000 ইন্টু 9.8। এই ক্যালকুলেশনগুলো করে দিতে হবে ভাই। 1000 ইন্টু হচ্ছিল 9.8, 1862 শূন্য, শূন্য এত প্যাসকেল, প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার। ঘ নাম্বার কোশ্চেন, উদ্দীপকে নিমজ্জিত সিলিন্ডারের ওজন হারাবে, সিলিন্ডারটি ওজন হারাবে কি না।
ওজন হারাবে কি না? আমরা জানি কোনো সিলিন্ডার, আয়তাকার বস্তু অথবা ঘনককে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে অবশ্যই তার ওজন হারায়। শুরুতে যদি তার ওজন থাকে W1, তাহলে পানিতে নিমজ্জিত করলে তার ওজন হয়েছিল W2। তাহলে আমরা জানি প্লবতা, পানিতে নিমজ্জিত করছি মানে তার উপরে এই তরল বা বায়বীয় পদার্থ আপওয়ার্ড ফোর্স, কিছু পরিমাণ ঊর্ধ্বমুখী বল, পরিমাণ ঊর্ধ্বমুখী বল কাজ করে। সেই ঊর্ধ্বমুখী বলকে আমরা জানি হচ্ছিল প্লবতা। তাহলে ঊর্ধ্বমুখী বল এবং হচ্ছিল ওই বস্তুর হারানো ওজন কিন্তু সেম হয়। তাহলে প্লবতা, হারানো ওজন, এই বস্তু পানির ভিতর নিমজ্জিত করলে বস্তু কিছু পরিমাণ ওজন হারায়, আর ওই হারানো ওজন বস্তুর প্লবতার সমান হয়। হারানো ওজন সমান হচ্ছিল প্লবতা। ভাইয়া হারানো ওজন সমান সমান যদি প্লবতা হয়, হারানো ওজন কতটুকু? W। লেটস সে হারানো ওজন হচ্ছিল W আর প্লবতা হচ্ছিল ভি রো জি। এন্ড বস্তু কতটুকু ওজন হারাবে? এই W ইকুয়াল টু হচ্ছিল ভি রো জি। এন্ড বস্তুর আয়তন কত লাগবে? হচ্ছিল সিলিন্ডারের আয়তন ভি রো কিন্তু আমরা জানি 1000, জিও কিন্তু আমরা জানি 9.8। চ্যালেঞ্জ দেখি ভি, যদি আমরা ভি কে আলাদা কোনো একটা জায়গায় বের করি, সিলিন্ডারের আয়তন ভি, লেটস সে আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছিল আর। সিলিন্ডারের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই সিলিন্ডারের আয়তন ভি ইকুয়াল টু হচ্ছিল, এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছিল আর, পাশাপাশি এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছিল এইচ। কিভাবে? যে এই একটা ছুরি, এই ছুরির ব্যাসার্ধ আর, এবং এরকম অনেকগুলো ছুরি, মেয়েরাদের হাতে ছুরি পড়ে না, এই ছুরি, অনেকগুলো ছুরিকে যদি তুমি একসাথে যুক্ত করো তাহলে সেটা একটা সিলিন্ডারের সিলিন্ডারের আকৃতি ধারণ করে। প্রত্যেকটা ছুরির ব্যাসার্ধ হচ্ছিল আর এবং সবগুলো ছুরির উচ্চতা হচ্ছিল এইচ। তাহলে প্রত্যেকটা ছুরির ব্যাসার্ধ যদি আর হয় এবং সবগুলো ছুরির উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে হলো পাই আর স্কয়ার এইচ। এই পাই আর স্কয়ার সমান সমান কিন্তু আমরা লিখতে পারি যে এই ক্রস সেকশন এরিয়া এ ইকুয়াল টু হচ্ছে হলো পাই আর স্কয়ার। পাশাপাশি কিন্তু আরও একটা সূত্র, অ্যাডভান্স সূত্র বেরিয়ে গেল, ভি ইকুয়াল টু হচ্ছিল এ ইন্টু এল। এ ইকুয়াল টু হচ্ছিল পাই আর স্কয়ার আর এল হচ্ছিল এইচ। যদি এটা একটা তার হইতো, তারও কিন্তু একটা সিলিন্ডারের মতো, এই তারের ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য এল এবং এই তারের ক্রস সেকশন এরিয়া হচ্ছিল এ, তাহলে এই তারের আয়তন ভি ইকুয়াল টু হচ্ছিল এ ইন্টু এল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য হচ্ছিল আয়তন, ঠিক সেম সিলিন্ডারের আয়তনও সেম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হচ্ছিল উচ্চতা, এটা হচ্ছিল আয়তন, সিলিন্ডারের আয়তন হচ্ছিল পাই আর স্কয়ার এইচ। মজার কোশ্চেন ভাই। তাই ডাব্লু ইকুয়াল টু হচ্ছিল, জানতে লাগবে হচ্ছিল সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন হচ্ছিল পাই আর স্কয়ার এইচ ইন্টু হচ্ছে হলো রো জি। একবারে বসাই দাও, আমরা আনসার বসাবো ভাই। পাই তো পাই, পাইরা মান চেঞ্জ করে লাভ কি? আর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। যদি 10 সেন্টিমিটার হয়, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হোল স্কয়ার। আর এই সিলিন্ডারের উচ্চতা কিন্তু আমরা জানি 1.5 মিটার, 1.5 মিটার ইন্টু হচ্ছিল রো হচ্ছিল 1000 আর দিয়ে হচ্ছিল 9.8। সলভ দিলেই আনসার, সলভ দিলেই আনসার। ইন্টু হচ্ছিল পাই ইন্টু 1.5 ইন্টু হচ্ছিল 1000 ইন্টু হচ্ছে, আর ক্যালকুলেটর কাজ করিস না কেবা।
এই ইলেকট্রনিক ডিভাইস মেজাজ করা করে হালাই বাবা। भाई এটা आंसर बॉक्स করে দেখলাম ক্যালকুলেটর কাজ नहीं करूंगी। 5 into answer into 1.5 into 9.8 into 161.81 161.81 এতটুকু ওজন হারাবে এত নিউটন বরের একক নিউটন সলভ ময়মনসিংহ বোর্ড 24 ময়মনসিংহ বোর্ড বাই 24 একটা চাপ থেকে চাপের কোশ্চেন দিয়েছে ছোট পিস্টনের ভর 10 কেজি চাপ রাখলে বস্তুর উপর লেটস সে আমাদের কাছে একটা ফাংশন দিয়ে রাখছেন তারা এরকম একটা ফাংশন এটা ছিল পিস্টন 1 F1 এর ক্ষেত্রফল হচ্ছে A1 আর ব্যাসার্ধ দিয়ে রাখছে ব্যাসার্ধ হছিল R1 এর ব্যাসার্ধ ছিল R2 পিস্টনের উপর R1 এবং R2 R1 এর মান দিয়ে রাখছে তারা R1 হচ্ছে 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার R2 হচ্ছে 1.125 মিটার 1.125 মিটার ছোট পিস্টনের উপর 10 কেজি ভর চাপালে সাম্য অবস্থার জন্য বড় পিস্টনে কত ভর দিতে হবে ছোট পিস্টনে সাম্য অবস্থার জন্য কোশ্চেন নাম্বার গ ছোট পিস্টনে 10 কেজি ভর দিলে সাম্য অবস্থার জন্য বড় পিস্টনে কি পরিমাণ ভর পিস্টনে কত ভর দিতে যাচ্ছে পিস্টনে কত ভর দিতে হবে সিম্পল এতটুকু এবার কোশ্চেন হচ্ছিল পিস্টনের সরণের অনুপাত 25:1 হবে কি না গ নাম্বার কোশ্চেন করছে যে পিস্টনের সরণের অনুপাত পিস্টনের সরণের অনুপাত 25 হবে কি না গাণিতিক বিশ্লেষণ করো হবে কি না গাণিতিক বিশ্লেষণ করো
ছোট পিস্টনে যদি আমরা 10 কেজি ভর দেই তাহলে বড় পিস্টনে কি পরিমাণ ভর দুলাইতে হবে, যে এই ফাংশন এটা হচ্ছিল ছোট পিস্টন, এর উপরে যদি আমরা 10 কেজি একটা গোলক, এই ভর m = হচ্ছিল 10 কেজি, তাহলে বড় পিস্টনের উপরে এর উপরে ডেফিনেটলি F1 পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে এই বড় পিস্টনের উপরে কি পরিমাণ ভর রাখতে হবে, m2। এটা হচ্ছে যদি m1 হয় তাহলে এই m2 = হচ্ছিল কত, m2 = হচ্ছিল এই m2 যদি আমরা বের করতে চাই যাই, যদি এর উপরে আমরা m1 পরিমাণ ভর রাখি তাহলে বস্তুর m2 পরিমাণ, ও সরি ভাই আমরা তো গই সলভ করি নাই, গয় হচ্ছিল ছোট পিস্টনে, এইটাই তো ঠিক আছে। বড় পিস্টনের উপরে কি পরিমাণ ভর রাখতে হবে, তো আমরা কিন্তু জানি যে এর উপরে যে পরিমাণ প্রেসার দেব ঠিক সেম প্রেসার দ্বিতীয় পিস্টনের উপরে ক্রিয়েট করবে। তাহলে P1 = যদি P2 হয় তাহলে P1 = হচ্ছিল F1 বাই A1 = হচ্ছিল P2 হচ্ছে F2 বাই A2। কিভাবে, এর উপরে যদি তুমি P1 প্রেসার প্রয়োগ করো তাহলে দ্বিতীয় পিস্টনের প্রথম পিস্টনের উপরে যদি তুমি P1 পরিমাণ চাপ প্রয়োগ করো দ্বিতীয় পিস্টনের উপরে সেম পরিমাণ চাপ ক্রিয়েট করবে। কিন্তু চাপের কোনো পরিবর্তন হবে না, ফোর্সের পরিবর্তন হতে পারে, কারণ এখানে ব্যাসার্ধের পরিবর্তন, কারণ এই কোশ্চেনে ব্যাসার্ধের পরিবর্তন আছে এই সিলিন্ডারগুলোয়। উপরে সিলিন্ডারে যে পরিমাণ পিস্টন ব্যবহার করা হয়েছে এই পিস্টনের ক্রস সেকশনের বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে, তাই ফোর্সের পরিবর্তন হতে পারে। তো সাইজ হচ্ছিল ভর, আর আমরা জানি F = হচ্ছিল কি, F = হচ্ছিল mg। তাহলে প্রথম পিস্টন এর উপর প্রয়োগকৃত ভর যদি হয়েছিল F1, F1 হচ্ছে mg m1 বাই g ডিভাইডেড বাই F2 এর নিচে নিয়ে আসো তুমি m2 বাই g ডিভাইডেড বাই a1 বাই a2। তাহলে g যদি কেটে দেওয়া যায় তাহলে m1 বাই m2 = a1 বাই a2। কোশ্চেনে কি কোথাও এ দেওয়া আছে? কোশ্চেনে তো এ দেওয়া নাই কে ভাই, কোশ্চেনে যদি এ দেওয়া না থাকে, কোশ্চেনে তো তোমার এ বাইর করার জন্য হিন্স দেওয়া রাখছে, তারা তো ব্যাসার্ধ দিয়ে রাখছে আর আর = হচ্ছিল দ্বিতীয় পিস্টনে 1.25 মিটার, আর প্রথম পিস্টনের R2 R1 দিয়ে রাখছে, R1 = দিয়ে রাখছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। যদি R1 এবং R2 এর মান দেওয়া থাকে খুব সহজেই আমরা তাহলে A1 = হচ্ছিল পাই r স্কয়ার R1 স্কয়ার, আর A2 = হচ্ছিল পাই R2 স্কয়ার। বসায় দাও না, পাই R1 স্কয়ার ডিভাইডেড বাই পাই R2 স্কয়ার, তাহলে পাই বাদ দিলে R1 বাই R2 হোল স্কয়ার, তাই তো m1 বাই m2 ডিভাইডেড বাই R1 বাই R2 হোল স্কয়ার। তাহলে আমাদের দরকার হচ্ছিল m2 = হচ্ছিল R2 বাই R1 হোল স্কয়ার ইনটু হচ্ছিল m1। সিম্পলি সলভড। যদি আমরা m2 বের করতে চাই তাহলে লাগবে প্রথম পিস্টনের দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধকে যদি আমরা প্রথম পিস্টনের ব্যাসার্ধের বর্গ দ্বারা ভাগ করাই, তার সাথে যদি প্রথম বস্তুর ভর গুণ করাই, তাইলেই কিন্তু আমরা দ্বিতীয় বস্তুর ভর পাই যাবো। তাহলে প্রথম যে এই যে পিস্টন আছে, দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ কত, দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ m2 = হচ্ছে দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ রাখছে R2 = 1.25 ডিভাইডেড বাই প্রথম পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে হলো 25 সেন্টিমিটার, 25 × 10⁻² হোল স্কয়ার ইনটু হচ্ছিল প্রথম বস্তুর ভর হচ্ছিল 10 কেজি। সলভ দিলেই আনসার m2 কত হবে, m2 হচ্ছিল এত কেজি।
দ্যাটস ইট, এতটুকুই সলভ। যদি ভাইয়া তুমি না বোঝো তাহলে আমি আরও একবার এক্সপ্লেন করি যে গ নাম্বার তো আমরা করছি যে প্রথম পিস্টনে ছোট পিস্টনে 10 কেজি ভর দিলে সাম্য অবস্থা ব্যালেন্স করার জন্য দ্বিতীয় পিস্টন বা এই দ্বিতীয় পিস্টনে কি পরিমাণ ভর দিতে হবে। এখন আমরা জানি যে কোনো বস্তুর এই প্রেসার প্যাসকেলের সূত্র থেকে আমরা জানি যে এর উপরে প্রথম পিস্টনের উপরে আমরা যদি F1 বল প্রয়োগ করে P1 চাপ প্রয়োগ করি তাহলে দ্বিতীয় পিস্টনের উপরেও P2 পরিমাণ ঊর্ধ্বমুখী প্রেসার বা আপওয়ার্ড ফোর্স কাজ করবে। তাহলে P1 ইকুয়াল টু যদি P2 হয় তাহলে P1 এর পরিবর্তে আমরা লিখতে পারি F1/A1, কারণ ফোর্স ইকুয়াল টু আমরা জানি P হচ্ছিল চাপ, প্রেসার ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া। তাহলে P1 ইকুয়াল টু হচ্ছিল F1/A1। ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি P2 ইকুয়াল টু F2/A2। তাহলে F কে আমরা অপসারণ করতে পারি mg দ্বারা। তাহলে M1/G, mg কেটে দিলি ক্যাটাস আনসার বাই করলি পরে আমরা শেষ পর্যন্ত দ্বারা আদায় হচ্ছিল M2 ইকুয়াল টু হচ্ছে হলো R2/R1 হোল স্কয়ার ইন্টু M1। এই জায়গা থেকে আমরা M2 বাই করছি, তাই এই জায়গাকে আমরা একটু রিভার্স মানে ইনভার্স করছি। ইনভার্স মানে ঘোরাই দিয়ে হোল স্কয়ার করা M1 দ্বারা গুণ করাই দিছি, তাইলে কিন্তু আমরা পাই গেছি হচ্ছিল M2। ভাই যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে বলবেন, আমরা একটু স্লোলি পড়াবো। ওকে, ঢাকা বোর্ড 2020। ঢাকা বোর্ড 2020। ঢাকা বোর্ড 2020-এ কি কোশ্চেন আসছে? একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু দেওয়া আছে ABC, পানির ঘনত্ব এত, তাহলে ইট ভূপৃষ্ঠের উপরে কত চাপ প্রয়োগ করবে ইটের সাথে সমায়তনের এত ঘনত্বের একটি বস্তু কাঠের টুকরা জোড়া লাগায় দিলে বস্তুটিকে পানিতে ডুববে নাকি ভাসবে নির্ণয় করো। আচ্ছা, একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে উদ্দীপক দিয়ে রাখছেন তারা, একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে কত কত দিয়ে রাখছেন? 25, 12 এবং 6। 25 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। আচ্ছা, ইটের ভর হচ্ছিল 25 কেজি। ইটের ভর যদি 25 কেজি এবং পানির ঘনত্ব দেওয়া আছে 1000। পানির ঘনত্ব লেখার দরকার নেই, আমরা সবাই জানি। ইটের ভূপৃষ্ঠের উপরে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করব? ইটটি ভূপৃষ্ঠের উপরে সর্বোচ্চ কি পরিমাণ চাপ?
করবে। আচ্ছা, কি পরিমাণ সর্বোচ্চ কি পরিমাণ চাপ প্রয়োগ করবে। ঘ নম্বর কোশ্চেন দিছে যে ইটের সাথে সম আয়তনের সম আয়তনের 400 কেজি পার মিটার কিউব, 400 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটি কাঠের টুকরো কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে বস্তুটি ডুববে নাকি ভাসবে, এইটাই কোশ্চেন। তো দেখো যে ইটের সর্বোচ্চ কি পরিমাণ চাপ প্রয়োগ করবে, প্রেসার ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া। আর প্রেসার যদি ম্যাক্সিমাম হয়, প্রেসার ম্যাক্সিমাম হতে হলে ক্ষেত্রফলকে মিনিমাম হওয়া লাগবে। মিনিমাম প্রেসার যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে ক্ষেত্রফলকে মিনিমাম হতে হবে। কীরকম, যে লেটসে আমাদের কাছে একটা পেরেক আছে, এই পেরেকের নিম্ন অংশ একদম সোচালু না, এর উপরে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে এই যে প্রান্ত শেষ প্রান্ত অনেক বেশি প্রেসার, অনেক বেশি প্রেসার অনুভূত হবে, মানে অনেক বেশি চাপ প্রয়োগ করবে। ঠিক যদি এরকম একটা বস্তু হইতো, সিলিন্ডার আকৃতির একটা বস্তু, এটাও গ্রাউন্ড ফ্রেমের উপরই আছে, কিন্তু পাশাপাশি আমরা এর উপরেই একই সমপরিমাণ বল এফ প্রয়োগ করছি, তাহলে এর উপরে সেম পরিমাণ প্রেসার হইতো না, এর প্রেসার হইতো হলো কম, কারণ এর ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হচ্ছিল ম্যাক্সিমাম, তাই চাপ হচ্ছিল মিনিমাম। আর এই জায়গায় প্রেসার হচ্ছিল ম্যাক্সিমাম। কেন? রিজনটা ভেরি সিম্পল, যে এই অবস্থানে বস্তুর ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে সর্বনিম্ন বা মিনিমাম, তাই প্রেসার হচ্ছিল ম্যাক্সিমাম। ফোর্স কিন্তু আমরা একই রাখছি, এই জায়গায় ফোর্স কিন্তু কনস্ট্যান্ট, ফোর্সের কোনো পরিবর্তন নাই, একই ফোর্স। ফোর্সের কোনো পরিবর্তন নাই। ফোর্স যদি অপরিবর্তনশীল থাকে তারপরেও প্রেসারের পরিবর্তন হয়। রিজন, কারণ যে প্রেসার এক্স প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া, ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল যত সর্বনিম্ন নেব প্রেসার তত বেশি হবে, কারণ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান। পাশাপাশি আমরা যদি প্রেসারকে সর্বনিম্ন করি তাহলে ক্ষেত্রফলকে সর্বোচ্চ করতে হবে। জাস এতটুকুই। কি বাচ্চা করে কোশ্চেন দেয় বাবা, এই তো কোশ্চেন কি কোশ্চেন হইল। তাহলে পি মিনিমাম ও সর্বোচ্চ চাপ প্রি ম্যাক্সিমাম, প্রি ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে হলো ফোর্স বাই এ মিনিমাম। আরে পাগলা, এ মিনিমাম। এখন এ কখন মিনিমাম হবে? একটা ইট, লেটস সে এটা একটা ইট, দেখতে এ কখন মিনিমাম হবে? এটা হচ্ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্য এ, এটা হচ্ছিল প্রস্থ বি, আর এটা হচ্ছে হলো তার উচ্চতা, উচ্চতা হচ্ছিল সি। যদি এ বি সি দৈর্ঘ্য প্রস্থ হয় তাহলে প্রেসারকে মিনিমাম করতে হলে, প্রেসারকে ম্যাক্সিমাম করতে হচ্ছে ক্ষেত্রফলকে মিনিমাম লাগবে। তাহলে ক্ষেত্রফল মিনিমাম লেভেল হলে কোন দুটো নিতে হবে? সর্বনিম্ন যে দুটো, এই সি এবং বিকে নিতে হবে। সি এবং বিকে নিতে পারেই কেবল সর্বোচ্চ প্রেসার পাওয়া যাবে। আমরা যদি এ আর সি নেই অথবা এ আর বি নেই তাহলে কিন্তু প্রেসার আমরা সর্বোচ্চ পাবো না, তাই আমাদের নিতে হবে ছিল বি এবং সি।
বি আর সি যদি আমরা নেই তাহলে পি ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া পি ফোর্স বাই এরিয়া আর ফোর্স কত ফোর্স বস্তুর ভর দেওয়া ছিল 50 কেজি 25 কেজি 25 ইন্টু হলো 9.8 কারণ আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছিল এমজি আর এ ইকুয়াল টু হচ্ছে হলো সর্বনিম্ন 6 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার নিলে পারাই কেবল আমরা হচ্ছে হলো সর্বোচ্চ চাপ পাবো 6 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে হলো 12 অন টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার -2 সলভ দিলেই আনসার ওকে ওকে গাইস সলভ দিলেই আনসার একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু দেওয়া আছে সবকিছু পাইছি আমরা ক্যাক করে বাইর করে ফেলাইছি এবার কইতে ইটের সাথে সমায়তনের 400 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে সেটি ডুববে নাকি ভাসবে তা নির্ণয় করে এখন পানিতে ডোবা এবং ভেসে থাকার ওয়েগুলো কীরকম লেটসে আমরা ধরলাম হচ্ছিল রো ডাব্লিউ হচ্ছিল পানির ঘনত্ব আর রো ধরলাম হচ্ছিল ওই বস্তুর ঘনত্ব মানে রো হচ্ছিল পানির ঘনত্ব ওয়াটার ডেনসিটি আর এই রো হচ্ছিল ওই বস্তুর ঘনত্ব আছে যে বস্তুর ভিতরে নিমজ্জিত হয়েছে যদি এমনটা হয় বস্তুর ঘনত্ব এবং পানির ঘনত্ব যদি এরকম হয় তাহলে বনবস্তু পানিতে নিমজ্জিত করলে সেটা ভাসবে নাকি ডুববে তা নির্ণয় তা যদি আমরা জানতে চাই তাহলে যদি পানির ঘনত্ব গ্রেটার দেন ওই বস্তুর ঘনত্ব হয় পানির ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের থেকে বেশি হয় তাহলে বস্তু পানির উপরে ভাসবে এই প্রক্রিয়ায় বস্তু ভাসবে যদি পানির ঘনত্ব বস্তুর ঘনত্ব থেকে কম হয় মানে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের থেকে বেশি তাহলে ওই বস্তু পানিতে ডুবে যাবে বা নিমজ্জিত হবে আর যদি বস্তুর ঘনত্ব এবং ওই পানির ঘনত্ব সেম হয় তাহলে এটা হচ্ছে নিমজ্জিত অবস্থায় ভাসবে এই কোয়ান্টিটিগুলো মেনে নিলেই কেবল আমরা বস্তুর পানিতে ভাসবে নাকি ওই বস্তু পানিতে ডুবে যাবে অথবা নিমজ্জিত হবে তা নির্ণয় করতে পারবো তো আমরা এখন দেখব যে এই বস্তু ঘনত্ব আসলে কত বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের থেকে বেশি হয় তাহলে বস্তু পানিতে ডুবে যাবে বা নিমজ্জিত হবে অথবা বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব থেকে কম হয় তাহলে বস্তু পানির উপরে ভাসবে আর যদি বস্তুর ঘনত্ব এবং পানির ঘনত্ব যদি সমান হয় তাহলে বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে এবার আমরা দেখব হচ্ছিল বস্তুর ঘনত্ব যদি আমরা নির্ণয় করতে চাই আমরা জানি হচ্ছিল রো ইকুয়াল টু হচ্ছিল m/v কোশ্চেনটাই কিন্তু একটু প্যারা আছে m/v কিন্তু এই m হচ্ছিল বস্তুর মোট ভর আর v হচ্ছিল বস্তুর মোট আয়তন কারণ এই জায়গায় তো দুইটা বস্তুরে যুক্ত করছে দুইটা বস্তু ইট তো প্রথমেই ছিল পাশাপাশি ইটের সম আয়তনের 400 কেজি মিটার কিউব ঘনত্বের একটি কাঠের টুকরো ইট এবং কাঠের টুকরো দুটো একসাথে জোড়া লাগা এইবার পানিতে ছাড়ছে তারপরে তোমারে বলছে যে তার ঘনত্ব নির্ণয় করো লেটস সে একটা পুকুর এই পুকুরে প্রথমে আসিল আমাদের কাছে একটা ইটের আয়তন ছিল বি তার সাথে আমরা আরো একটা কাঠ যুক্ত করছি তার আয়তন ভি সেম আয়তন এইবার এই দুইটাতে যুক্ত করে কিন্তু ঘনত্ব ভিন্ন এইবার এটারে যুক্ত করে বলছে যে তুমি এইবার এটারে যদি পুকুরে বা তরলে নিমজ্জিত করো তাহলে বস্তুর ঘনত্বের কি রূপ পরিবর্তন হবে বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে এবার আমরা দেখব ছিল বস্তুর মোট আয়তন কত শুরুতেই আমরা বস্তুর ভর বের করব বস্তুর প্রথমে ভর তো দেওয়াই আছে 25 কেজি 25 কেজি
আর এইবার দেখবো হচ্ছিল বস্তুর এই যে বস্তু পানিতে নিমজ্জিত করা হচ্ছে এই বস্তুর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব দেওয়া থাকলে তো আমরা খুব সহজেই ভর বের করতে পারবো। আমরা জানি রো ইকুয়াল টু হচ্ছিল m/v আর m ইকুয়াল টু হচ্ছিল রো ভি। আয়তন কিন্তু সেম, রো হচ্ছিল 400 ইন্টু আয়তন যেহেতু সমান, তাহলে ইটের আয়তন আর বস্তুর আয়তন ইটের আয়তন নির্ণয়ের সূত্র কি এবিসি। এবিসি দৈর্ঘ্য বস্তু উচ্চতা 400 ইন্টু এ দেওয়া আছে কত 25 ইন্টু 10⁻⁻² ইন্টু হচ্ছে 12 ইন্টু 10⁻⁻² ইন্টু 6 ইন্টু 10⁻²। এটা হচ্ছিল বস্তুর ভর পাওয়া দেবো আমরা এই জায়গায় এম। লাগবে হচ্ছিল বস্তুর আয়তন। বস্তুর আয়তন কত? এই বস্তুর আয়তন তো এই সেম আয়তন, সম আয়তন, তার মানে যদি প্রথম আয়তন থাকে হচ্ছিল ভি, পরবর্তী আয়তন হচ্ছিল প্রথম আয়তন সম আয়তন হচ্ছিল সমান। প্রথম আয়তন যদি ভি হয় পরবর্তী আয়তন হচ্ছিল ভি, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছিল প্রথম আয়তন যদি ভি1 হয় পরবর্তী আয়তন হচ্ছিল ভি2, তাহলে টোটাল আয়তন ভি ইকুয়াল টু হচ্ছিল ভি1 প্লাস ভি2, তার মানে হচ্ছিল 2v1। v1 ইকুয়াল টু হচ্ছিল ভি2, তাহলে তো ভি2 আর ভি1 তো একই সেম, 2v1। ভি ইকুয়াল টু হচ্ছিল 2v1, তাহলে বস্তুর আয়তন নির্ণয় তো আমরা জানি। শুরুতেই বস্তুর আয়তন আমরা দেখছিলাম হচ্ছিল বস্তুর আয়তন ভি ইকুয়াল টু হচ্ছিল এবিসি। এবি কত? এ বি সি ইন্টু 2 এবিসি, 2abc। তাহলে আমরা এই বাগার নির্ণয় করে ফেলাবো বস্তুর পানিতে ভাসবে কি না। রো ইকুয়াল টু হচ্ছিল বস্তুর এম দেওয়া হচ্ছিল কত রো ভি ডিভাইডেড বাই 2abc। দ্যাটস সলভ। ওরে বাই এক্সট্রা পেজ। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবি যে ভাই তো খালি অঙ্ক করায়, অঙ্কের তো কোনো সলভ দেয় না। তাহলে আমরা একটু দেখি 25 ইন্টু 10⁻² ইন্টু হচ্ছে হলো 10 ইন্টু 10⁻²। ভাই দুঃখিত, ক্যালকুলেটর কাজ না করার জন্য আমি দুঃখিত, আই এম রিয়েলি ভেরি সরি। ওকে, এতটুকু করলেই হয়েছে। রো ইকুয়াল টু হচ্ছিল রো ডাব্লিউ ভি ডিভাইডেড বাই 2abc। ওকে, বাকি আরো বেশ কিছু সিকিউ আছে যেগুলো আমরা আগামীকাল সলভ করব। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই সবকিছু ওভারঅল সবকিছু বুঝতে পারছেন। আমার ইচ্ছা ছিল সবকিছু একবারে পড়ায় ফেলার, বাট সম্ভবত আমার ক্যামেরা এই মুহূর্তে আর খুব একটা বেশি পরিমাণ চার্জ নেই, তাই এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো দিন আর পরবর্তী কোনো ক্লাসে। তার পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অপরকে ভালো রাখবে। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, অল অফ ইউ গাইস।